পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জাঁকজমক যশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই যশনে জুলুস শুরু হয়। আঞ্জুমানে রহমানিয়ার মইনিয়া মাইজ ভান্ডারিয়ার সভাপতিত্বে ও বিএনপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারির নেতৃত্বে এই শোভাযাত্রায় লাখো মুসলিম অংশ নেন। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। এদিন ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলিম সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। শোভাযাত্রার অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন। তারা বিশাল আকারের জাতীয় পতাকা বহন করে রাজধানীর রাস্তাঘাট মুখরিত করে তোলেন। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবীর ও নারায়ে রিসালত স্লোগান। শোভাযাত্রা শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা। শনিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা তারা যদি কি ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতা কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছেন, এখানে নিরঙ্কুশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুর 12:30টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি 1 নং ক্যাবিনে গিয়ে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে গত 30 আগস্ট নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। গেল 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। ভিপি পদে 43 জন প্রার্থী লড়লেও আলোচনায় আছেন মাত্র 9 জন। ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি থাকলেও নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে যে কেউ গোল দিতে পারে। বিস্তারিত জাগো রিপোর্টে। ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে সরগরম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাস সমৃদ্ধ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। প্রতিদিনের চেনা আড্ডাস্থল এখন ভোটের মাঠ। এ নির্বাচনে বেশি আলোচনায় ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ। কে যোগ্য, কে নেতৃত্বে আসতে পারেন, এসব নিয়েই শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। ডাকসু নির্বাচনে ভিপি পদে এবার বৈধ প্রার্থী ছিলেন 44 জন। তবে বাকবিতণ্ডার জেরে রুমমেটকে ছুরিকাঘাত করায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে ভিপি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন 43 জন। আগামী 9 সেপ্টেম্বরের ভোটে 43 জনের নামই থাকবে ব্যালট পেপারে। তবে ভিপি পদে 43 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সবাইকে চেনেন না খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ক্যাম্পাসের উৎসবমুখর প্রচারণায় আলোচনা রয়েছেন হাতে গোনা কয়েকজন। ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে। টকশো থেকে শুরু করে সব অনুষ্ঠানেও ডাক পড়ছে আলোচিত কয়েকজনের। বড় ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের কর্মী সমর্থক থাকায় সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। ফলে আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে সবসময় জিতে আসে। তবে ব্যতিক্রমও আছে। নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে যে কেউ গোল দিতে পারে বলে মনে করছেন ডাকসুর সাবেক ভিপি ও জিএসরা।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গেল আওয়ামী লীগ সরকার 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে যে লক্ষ্যে একঝাঁক তরুণ আলো জ্বেলেছিল, দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শনিবার নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর এবং ব্যাপকভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সংগ্রামের উপরে দমন পীড়ন, এই তো ছিল 15.5 বছর। সেখান থেকে এক ঝাঁক ফেরেশতার মতন একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের 36 দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে, কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। শনিবার সকাল 9টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক। তিনি জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। হেল্প চাইছি, ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে, সমনি ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার জন্য। আমরা যখন বললাম যে আপনি এখানে 8 কিলোমিটার দূরে, আপনি আসতে কি সমস্যা, উনি কয় লক্ষ্মীপুর এরিয়া। এই কারণে আমাদের যদি ওনারা আগে আসতো তাহলে কাজটা দ্রুত হইতো। লক্ষ্মীপুর থেকে আসতে অনেক লেট হয়েছে। আমাদের ফায়ার ব্রিগেডের দরকার, আমাদের দীর্ঘদিনের চন্দ্রগঞ্জবাসীর দাবি। এবছর যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন ও তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই 2 দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের 12 বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে দেশটির পুলিশ। গেল বছরের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় 16 জনের মৃত্যু হয়। এ মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুর্নীতি অবহেলার কারণে রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এ ধরনের বিপর্যয় ঘটছে। শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা ভুচিচ পদত্যাগ করো স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। বেটা নিউজ এজেন্সি জানায়, এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুড়ে মারেন। দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেন, সংঘর্ষে অন্তত 11 পুলিশ সদস্য আহত হয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটায় আবারও দেখা মিলল বিশাল আকৃতি 2 কোরাল, যার একটির ওজন 27 কেজি, অন্যটির 17। শুক্রবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছ দুটি আনা হয়। সুন্দরবন এলাকা থেকে কিনে গাজী ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কথা জানান। মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায়।
পরে 1500 টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এতে মাছ দুটি 66,000 টাকায় বিক্রি হয়। এর মধ্যে 27 কেজি ওজনের মাছটি 40,500 ও 17 কেজি ওজনেরটি 25,500 টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন। শেরপুরের চকপাঠক মহল্লার দিনমজুর আশরাফ আলীর ছেলে 22 বছরের কনি মিয়া 2 কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। সপ্তাহে 2 বার ডায়ালাইসিসে খরচ হচ্ছে 10,000 টাকা, যা বহন করা অসম্ভব পরিবারটির পক্ষে। অন্যদিকে মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা অর্থ নাই এরকম এবং কি চিকিৎসা করুন। শেরপুর শহরের চকপাঠক মহল্লায় দিনমজুর কনি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম। মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন 22 বছরের এই টকবগে যুবক। 4 মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার 2টি কিডনি। চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস, যা সপ্তাহে 2 বার করাতে খরচ হয় প্রায় 10,000 টাকা। এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। অসুস্থ বাবার ভিটে মাটি নেই, নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্র্যের ভারে জর্জরিত। একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন, কিন্তু প্রায় 10 লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই। শেষ সম্বলটুকু নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে। আমার ডাক্তার বলছে মনে করেন যে 10 লাখ টাকা লাগবো, 8 থেকে 10 লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে। কিডনি যদি আমি নিজেও দিই তাও 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচা আছে। এই রাতে জোগাড় করে ডাক্তারে যাইতে বলছে শ্যামলিতে। আমি ননদেন আমি কিডনি দিতে রাজি আছি, কিন্তু আমার টাকা পয়সা নাই। কারণ আনারা আমার যদি অনুরোধ করে, আনারা যদি দয়া করে, আনারা আমার যদি সহযোগিতা করেন আনারা, এইটুকু আমার কথা। কনি মিয়া জানালেন সুস্থভাবে বাঁচতে চান তিনি। আমার পুনরায় কিডনির সমস্যা, তো এখন ডায়ালাইসিস করতেছি, সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস করতেছি, আর 1 ব্যাগ রক্ত ভরতেছি, আর 1টা করে ইঞ্জেকশন দিতেছি। সাপ্তাহিক আমার 10,000 টাকা খরচ। ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে হবে। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো না। তো আমার ফ্যামিলিও অত না, তো এখন আমার কিডনি চেঞ্জ করতে হবে। তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই। দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ। কনি মিয়ার পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে। আমার ভাতিজাটার অনেকদিন ধরে কিডনি সমস্যা, আমরা অর্থ নাই এরকম, 22 একটু সাহায্য করবো এবং কি চিকিৎসা করুন। যদি আপনারা কেউ সাহায্য করেন, ওইরকম সরকারের একটু দেহে সাহায্য করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে আমার ভাতিজিরা বেঁচে যায় আর কি। কনি মিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন। আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসা সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা। তো আমরা যে ছেলেটির কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে, তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন। আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতেই ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, জাগো। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার জামিনের জন্য 10 লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়ায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মকবুল হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম সম্রাট। জাহাঙ্গীর আলম সম্রাট জানান, 5 আগস্ট গ্রেফতারের পর বোন জামাই হাজী মকবুল হোসেনের জামিনের জন্য তিনি পিপি জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। জালাল উদ্দিন আশ্বস্ত করার পর টাকার প্রসঙ্গ তোলা হয়। এরপর 3 ধাপে মোট 10 লাখ টাকা পরিশোধ করেন তিনি। তবে নিম্ন আদালতে জামিন না হলেও শেষ পর্যন্ত জালালের সহায়তায় উচ্চ আদালত থেকে জামিন পান হাজী মকবুল। যে উনি পিপি হওয়ার পরে থেকে আওয়ামী লীগের একের পর এক জামিন হচ্ছে, এটার উদাহরণস্বরূপ থানা আওয়ামী লীগের সদস্য টাঙ্গাইলের মকবুল সাহেবের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে ওনার জামিনের ব্যবস্থা করেছেন। এটা উনি আমাকে বলছে যে আমি এটা মিথ্যা বলছি। টাকাটা হস্তান্তর করে আমাকে ওনার সাক্ষী রাখছে আর কি, যে কামাল ভাই আমি এই আমার বোনের জামাইয়ের জন্য
10 লক্ষ টাকা দিচ্ছি, এটা আপনি জানেন রাখেন, উনি জামিন করার। রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারী নামের একটি খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় পুরো খানকা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর স্থানীয় জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। তারা পুরো মাজার গুড়িয়ে দেয়। ফটিকছড়ি মাইজ ভান্ডারী দরবার শরীফের পীর গোলামুর রহমানের ভক্ত পাবর আজিজুল ইসলাম, তিনি খেলাফত নিয়ে নিজে তার ভক্তদের বায়াত দিয়ে থাকেন। পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনি মাইজ ভান্ডারীর নামে খানকা করেছেন। সে খানকায় এই হামলা হয়। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বেই মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি, তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো। আমি বলি সে দিয়েছি, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন, যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাওমিল কাফেরিন, ওরাই বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হবে এসে আমার আজকে এই দরবার শরীফ ভেঙে তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ করতে দিই না। যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ দারোগা 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এই আবেদন কার কাজ দেব? সুন্দরবন থেকে অস্ত্র গুলিসহ বন্দস্যু ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। পাশাপাশি কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজা সহ কিশোর গ্যাংয়ের 1 সদস্য আটক হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত 1টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি 1 নালা বন্দুক, 4 রাউন্ড তাজা গুলি ও 4 রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করে। অপর এক ঘটনায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 50 পিস ইয়াবা ও নগদ প্রায় 17,500 টাকা সহ এক মাদক কারবারিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ 6 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার মধ্যরাত 1টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলা বারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। এছাড়াও রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় 25,000 টাকা সমমূল্যের 50 পিস ইয়াবা ও নগদ 17,580 টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ জাতি হিসেবে নিজেরা দ্বিধা বিভক্ত। কারো মাজার ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে কারো লাশ, যা রাসূলের শিক্ষা নয়। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অন্যায়, অনাচার, সকল ধরনের হিংসা এবং কুপ্রবৃত্তি, অনাচার, হানাহানি, রক্তারক্তি সব বন্ধ হয়ে আমি বললাম যে মানে অল্প একটু সামান্যতম আজকে যে আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি,
এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছে আরবের সেই মহামানব। আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত বেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা, শুধু বিভাজন। আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখ আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সে আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে দিনটি। ঢাকার নীরব সকাল হঠাৎই রূপ নিল রাজনৈতিক ঝড়ে। অপ্রত্যাশিত এক ঘটনায় স্তব্ধ পুরো দেশ। বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য, যা রাজনীতির মাঠে অজানা এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ঢাকার এক অচেনা সকালে হঠাৎই নেমে আসে রাজনৈতিক ঝড়। নীরব রাজধানীর ভেতরেই যেন চলছিল অদৃশ্য এক খেলা। বৃহস্পতিবার দুপুরে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। ঘটনাটি কোনো সাধারণ প্রক্রিয়া নয়। আইন শৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ সূত্র জানায়, চলমান দুর্নীতি তদন্তের গোপন নথি থেকেই উঠে এসেছে কয়েকটি অস্বস্তিকর প্রমাণ। সেই নথি এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছানো এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক অনিয়ম, অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ কোনো সাবেক রাষ্ট্রপ্রধান ও তার প্রত্যক্ষ উত্তরাধিকারীর বিরুদ্ধে রেড নোটিশ আবেদন করা অত্যন্ত বিরল ঘটনা। রাত নামতেই ঢাকার রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে উত্তপ্ত। রাজনৈতিক দলগুলো দাবি করছে এটি আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ। অপরদিকে আওয়ামী ঘেঁষা দলগুলোর ভেতর থেকে শোনা যাচ্ছে ফিসফাস, এটি নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। এই রহস্যের জট কবে খুলবে তা কেউ জানে না, তবে নিশ্চিতভাবে বলা যায় রেড নোটিশের এই আবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে। তুষার ইসলাম, জাগো নিউজ। ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চ আদালত মোড় থেকে শাহবাগ বিজয় সরণি হয়ে বিমানবন্দর পর্যন্ত বুয়েটের কারিগরি সহায়তায় 22টি নতুন মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। 7টি মোড়ে সিগন্যাল স্থাপন শেষে পরীক্ষামূলকভাবে চালু হলেও দেখা দিয়েছে ত্রুটি। ভরসা সেই সনাতনী হাতের ইশারা। নতুন বসানো সিগন্যালগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে গেল রোববার থেকে 2 সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। তবে শুরুতেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যালে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। এসব সমস্যা সমাধানের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এতদিন বিদেশ থেকে আমদানি করে এসব বাতি বসানো হতো। নতুন করে এই সিগন্যাল ব্যবস্থা স্থাপনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নেতৃত্ব দিচ্ছে। পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। সিটি কর্পোরেশন হচ্ছে প্রকল্প বাস্তবায়ন অথরিটি, আর পুলিশ এনফোর্সমেন্ট করছে। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দলীয় সূত্র জানায় আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে। গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানালো অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও জঘন্য কাজ মানুষের মূল্যবোধ, আইন এবং ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত হানে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে জানান, এই ধরনের বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। ভারতের ওপর শুল্ক ইস্যুতে 2 মাসের মধ্যে দিল্লি ক্ষমা চাইবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। শনিবার মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 1-2 মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে। সরি বলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে। লুটনিক সতর্ক করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে 50% পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় ভারত সরকারের দৃঢ় অবস্থান মূলত লোক দেখানো, তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনই। ভারতকে লক্ষ্য করে তিনি বলেন, তারা বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চায় না, আবার ব্রিক্সের অংশ হয়েও থাকতে চান, কিন্তু যুক্তরাষ্ট্রকে ডলারকে সমর্থন করতে হবে, নইলে 50% শুল্ক দিতে হবে। ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটনিক সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ করলে আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম, অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন উল্লেখ করে এ উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর 4 রানের জয় পেল আফগানিস্তান। শুক্রবার শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 170 রান করে আফগানিস্তান। জবাবে আমিরাত আটকে যায় নির্ধারিত 20 ওভারের 5 উইকেটে 166 রানে। জয়ের জন্য শেষ ওভারে আমিরাতের দরকার ছিল 17 রানের। স্ট্রাইক প্রান্তে ছিলেন আসিফ খান, অন্য প্রান্তে হার্ষিত কৌশিক। বল হাতে আসেন আফগানিস্তানের ফরিদ আহমেদ। ফরিদের প্রথম বলে 4, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আসিফ খান, অর্থাৎ প্রথম 2 বলেই আসে 10 রান। তৃতীয় বলে দৌড়ে 2 রান নেন আসিফ, কিন্তু চতুর্থ ও পঞ্চম বল ডট দেন আফগান বাঁহাতি পেসার।
শেষ বলে জয়ের জন্য 5 রান দরকার হলেও ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হয়ে যান আসিফ। ফলে 4 রানের জয় পায় আফগানিস্তান।